নমস্কার সবাইকে, আমি দীপ্তার্ঘ ফ্রম এমএমসিএইচ। আজকে যে টপিকটা পড়ব এটা হচ্ছে আমাদের মলিকুলার বেসিস অফ ক্যান্সারের সেকেন্ড কনসেপ্ট, টিউমার সাপ্রেসর জিন। আমাদের বডির মেকানিজমে যেমনভাবে প্রোটো অঙ্কোজিন আছে যেগুলো গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যার ফলে সেল ডিভিশন হয়, সেরকমভাবে যাতে টিউমার না হয়ে যায়, যাতে এক্সেসিভ সেল ডিভিশন না হয়, সেল ডিভিশন যাতে বেশি ইনক্রিজ না করে, সেটাকে স্টপ করার জন্য আমাদের সেল সাইকেল যেটা থাকে G1S G2M, তো এখানে যে চেক পয়েন্টগুলো থাকে G1S-এ G2M এ দুটো যে ইম্পর্টেন্ট চেক পয়েন্ট, এই চেক পয়েন্ট কন্ট্রোলিং এইসবের জন্য একটা ইম্পর্টেন্ট জিন সিস্টেম আছে দ্যাট ইজ কল টিউমার সাপ্রেসর জিন। এটাকে টিউমার সাপ্রেসর জিন যেমন বলছি, এটাকে অনেকে বলতে পারে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি অঙ্কোটিক জিন, কারণ যে অঙ্কোজিনগুলোর অপোজিটে হয়, মানে অঙ্কোজিনগুলো যেভাবে বলছি যে ক্যান্সারাস, এটা যাতে ক্যান্সারের স্টেজ না আসে সেই জিনিসটা দেখে, এই জন্য অ্যান্টি অঙ্কোজিন। মেনলি এটা প্রোটেক্টিভ জিন, কারণ এগুলো আমাদের এক্সেসিভ সেল ডিভিশন, গ্রোথ, টিউমার, ক্যান্সার এখান থেকে প্রোটেক্ট করছে। এর সবচেয়ে বড় এক্সাম্পল দুটো, যেটা হচ্ছে আরবি মানে হচ্ছে রেটিনোব্লাস্টোমা জিন, আর P53 জিন। তা বাদেও কিছু জিন আছে যেগুলো লাস্টে বলবো। তো টিউমার সাপ্রেসর জিনের মেকানিজমটা এটা আমাদের জানতে হবে মলিকুলার বেসিস জানতে গেলে। তো টিউমার সাপ্রেসর জিন যেটা করে, এটা কি করে, সাপোজ আমাদের এটা একটা ডিএনএ স্ট্যান্ড, এখানে কোনো মিউটেশন হলো, মিউটেশনের জন্য এক্সেসিভ সেল ডিভিশন হয়ে সেটা ক্যান্সারে যেতে পারে, কিন্তু এটা হতে দিবে না। কেন? এই টিউমার সাপ্রেসর জিন এ কী করবে, এই মিউটেশনটাকে রিপেয়ারে হেল্প করবে। যদি এটা রিপেয়ার হয়ে যায় তবে নর্মাল স্টেজে ফিরে যাবে, আর যদি রিপেয়ার না করতে পারে, ইফ রিপেয়ার নট পসিবল, তবে এই টিউমার সাপ্রেসর জিন কী করবে, সেল ডিভিশনটাকেই আটকে দেবে, মানে এটা চেক পয়েন্টের কাজ করবে। এবারে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝবো যে কীভাবে হচ্ছে। এবারে টিউমার সাপ্রেসর জিনের সাথে ক্যান্সারের আরেকটা রিলেশন যেটা বলে রাখা দরকার, যে এইটা দেখেই বোঝা যাচ্ছে যে যদি টিউমার সাপ্রেসর জিনের ড্যামেজ হয় বা টিউমার সাপ্রেসর জিনের মিউটেশন হয় আর ডিলিশন হয়, তবে এই কাজটা হবে না। যদি ডিলিশন হয়ে যায় তবে ক্যান্সার হবে, কারণ এখানে আটকানোর কেউ নেই। আর যদি মিউটেশন হয়, লস অফ ফাংশনটাই, মানে টিউমার সাপ্রেসর জিন তার সাপ্রেসর ফাংশনটাই করতে পারছে না, তবে ক্যান্সার হবে। এবারে আমাদের ভালোভাবে বুঝতে হবে আমাদের চেক পয়েন্টের থিওরিগুলো, তবেই আমরা টিউমার সাপ্রেসর জিনের ওয়ার্ক বুঝতে পারবো। সাপোজ এটা সেল সাইকেল, তো একটা স্মল স্টেজ হচ্ছে আমাদের এম স্টেজ, তারপর G1S G2M এরভাবে। তো G1 আর S এর মধ্যে একটা স্টেজ, S আর G2। মানে সবচেয়ে মেন যেটা দুটো, একটা হচ্ছে G1S আর হচ্ছে G2M, এই দুটো চেক পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো চেক পয়েন্টেই কিন্তু কাজ করার দায়িত্বতে থাকে P53। আর আমাদের আরবির কিন্তু মেন কাজ হচ্ছে G1S এর ক্ষেত্রে। ওকে, এবারে আমরা যদি চেক পয়েন্ট কন্ট্রোলিং কিছু এনজাইমের কথা ভাবি, তবে আমরা পাবো CD এনজাইম, আর মানে এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডি, এগুলো। এবারে আমাদের সাপোজ কোনো একটা সেলের আমি আরবি দিয়ে যদি শুরু করি, তবে এই যে আরবি নামটা কেন এলো, এটা একটা টিউমার সাপ্রেসর জিন। আরবি মিনস হচ্ছে রেটিনোব্লাস্টোমা, মানে এই জিনটার যদি প্রবলেম হয় তবে রেটিনোব্লাস্টোমা টাইপ অফ টিউমার আমরা দেখব। আরবি জিনের যে মেন ফাংশন হচ্ছে এর স্টেটের উপর ডিপেন্ড করে। আমরা জানি যে কোনো এনজাইমে দুটো টাইপ অফ স্টেট হতে পারে, একটা হচ্ছে আনফসফোরাইলেটেড বা ডিফসফোরাইলেটেড, বলটা বেটার, ডিফসফোরাইলেটেড, একটা ফসফোরাইলেটেড স্টেট। তো রেটিনোব্লাস্টোমা জিনের যে ম্যাটেরিয়াল, তারও একই রকম দুটো স্টেট আসবে। এবারে যখন আরবি ডিফসফোরাইলেটেড, বা আরেকটা টার্ম আমরা ইউজ করি হাইপোফসফোরাইলেটেড, মানে ফসফেটের পরিমাণ কম, তখন এটা অ্যাক্টিভেটেড স্টেজে থাকে। আর যখন এটা ফসফোরাইলেটিভ এক্সেসিভলি বা হাইপার ফসফোরাইলেটিভ হয়, তখন এটা ইনঅ্যাক্টিভ হয়েছে। ওকে, এবারে আমরা দেখছি এই সেল সাইকেলের এখানে এম, এটা G1, তারপর এটা হচ্ছে S। তো G1S এই যে চেক পয়েন্টে
G1S চেক পয়েন্টে যখন G1 থেকে S ফেজে যাচ্ছে, সেলটা দেখবে যে তার সমস্ত মেকানিজম ঠিক আছে নাকি। তার নর্মাল যে এনজাইম, যেটা সাইক্লিন ডি বা যেটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে 4 আর হচ্ছে সিডিকে 6, এরা যদি ঠিক থাকে, কাইনেজ আমি বারবার বলছি কাইনেজ কেন, কাইনেজ মিনসই হচ্ছে যেটা ফসফেট যোগ করে। তার মানে এরা যদি ঠিক থাকে তবে বডি বুঝলো কি যে আমাদের সেল ডিভিশন করা যাবে, তো সেল ডিভিশনের জন্য বডি পারমিটেড। তার মানে এই যে ডিপেন্ডেন্ট কাইনেজগুলো আছে, এই কাইনেজ কী করবে, ফসফোরাইলেট করবে। কাকে ফসফোরাইলেট করবে? আরবিকে ফসফোরাইলেট করে দিল। সঙ্গে সঙ্গে আরবি ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেল। এবং তার ফলে কি হলো, এই যে G1S যে গেটটা ছিল, এটা তো একটা গেট, এটা তো একটা চেক পয়েন্ট, এটা ওপেন থাকলো, এটা নর্মাল মেকানিজম। এবারে সাপোজ কোনো মিউটেশান হয়েছে বা এনিহাউ কোনো প্রবলেম হচ্ছে G1 স্টেজে, সেল ইজ নট প্রিপেয়ার্ড ফর সেল ডিভিশন, ইম্যাচিওর স্টেজে আছে, তখন এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সাইক্লিন ডি, ফসফেটের পরিমাণ এগুলো সব নর্মাল হবে না। এর ফলে কি হবে, এরা ফসফোরাইলেট করতে পারবে না আরবিকে, মানে আরবিটা ডিফসফোরাইলেটেড স্টেটে থাকবে আর হাইপোফসফোরাইলেটেড স্টেটে থাকবে। যদি প্রবলেম হয়, মানে ঠিকমতো ফসফোরাইলেট করতে পারছে না মিউটেশনের জন্য, কিন্তু একদমই যে ফসফোরাইলেট করতে পারছে না সেরকম নয়, তবে হাইপোফসফোরাইলেটেড বলবো। তো ডিফসফোরাইলেটেড বা হাইপোফসফোরাইলেটেড স্টেটে এই আরবিটা কী হলো, অ্যাক্টিভ। আরবি যখন অ্যাক্টিভ হয়ে গেল তখন এ কী করবে, আমাদের এটা তো আমার হিউম্যান বডি মানে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F, এই যে ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যেটা 2F, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সাথে বাইন্ড করে দেবে। তার মানে এরকম জিনিসটা হবে, আরবি যেটা ডিফসফোরাইলেটেড, এখানে ফসফেট নেই, তার সাথে এই ফ্যাক্টরটা তোমরা পিকচার রাখতে পারো 2F, এটা বাইন্ড করে দেবে। এটা যখন বাইন্ড করতে যাবে তার মানে এই ফ্যাক্টরটা ডেফিসিয়েন্ট হয়ে যাবে, নো ট্রান্সক্রিপশন। যদি ট্রান্সক্রিপশন না হলো তবে আর সেল ডিভিশনের জন্য প্রোটিন তৈরি হবে না, তো স্টপেজ অফ সেল ডিভিশন হয়ে যাবে। তবে আমার বডিতে কোনো প্রবলেম হলে এই আরবি অ্যাক্টিভেটেড হলো এবং সে কিন্তু সেল ডিভিশনটাকে আটকে দিল। তার মানে এটা আমাদের ইম্যাচিওর কন্ডিশনে সেল ডিভিশনটা করতে দিল না, টিউমারের চান্স কমালো, ক্যান্সারের চান্স কমালো, প্রোটেক্টিভ অ্যাকশন করলো। এবার সাপোজ যদি আরবিতেই মিউটেশন হয়ে যায়, মানে মিউটেটেড আরবির মিউটেশন বেশি দেখা যায়, কারণ হাইপোফসফোরেটেড স্টেট বললাম তো। মিউটেটেড আরবিটা কী টাইপ অফ মিউটেশন, লস অফ ফাংশন মিউটেশনে এটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে মানে কি, এটা ফসফোরাইলেটেড হয়েই থাকবে। এর ফলে কি, এই যে মেকানিজমটা আর কাজ করছে না, এখানে কি এই সেল ডিভিশনটা আটকে গেল ট্রান্সক্রিপশনের জন্য, মানে কি G1S যে গেটটা এটা ক্লোজ হয়ে গিয়েছিল, G1S গেট ক্লোজ হয়ে যাওয়ার জন্য এটা G0-তে চলে গিয়েছিল সেলটা। মানে যদি আমরা ভালোভাবে দেখি যে জিনিসটা এরকম, যেটা M ফেজ, তারপর এটা G1 ফেজ, তারপর S ফেজ, তারপর আবার G2। ওকে, এবার M to G1 এলো। এবার G1 থেকে যখন এসে যাচ্ছে তখন আমি মাঝখানে দেখলাম যে এখানে প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে যেটা প্রোটিন যেটা আরবি থেকে তৈরি হলো, রেটিনোব্লাস্টোমার থেকে, এই PRB প্রোটিনটা কী করলো, এখানকার যেটা ইলংগেশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2F ইলংগেশন ফ্যাক্টরের সাথে লেগে গেল, দিলে এটা চলে গেল G0 স্টেজে, G1 থেকে G0, S ফেজে আর ঢুকতে পারলো না। এই হচ্ছে সিস্টেম। এবার যদি এটা লস অফ ফাংশন মিউটেশন হয়ে যায় তবে এই G1S যেটা গেট, এটা অলওয়েজ ওপেন থাকবে। থাকলে কি হবে, আনকন্ট্রোলড সেল ডিভিশন, কারণ সেলের কোনো চেক পয়েন্ট নেই, মানে সেল ডিভিশনটা চলতেই থাকবে। আর সেল ডিভিশন চলতে থাকলে কি হবে, অবভিয়াসলি ক্যান্সার। ওকে, এবারে তবে আমরা বুঝলাম কীভাবে আরবি মানে রেটিনোব্লাস্টোমা সেলের মানে প্রোটিন যখন লিখবে PRB লিখবে, মানে প্রোটিন এভাবে আর কি তো এই জিনিসটা আমরা বুঝলাম। এবারে সেকেন্ড আরেকটা আমরা নাম শুনেছি P53। এই P53 খুবই ইম্পর্টেন্ট, এর থেকে এক্সপ্লেন হয়, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকবার এসছে। তো এটা কীভাবে টিউমার সাপ্রেস করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা, আচ্ছা আরবির যেটার জন্য তো একটা তো রেটিনোব্লাস্টোমা হবে, ক্যান্সারের যে টাইপটা রেটিনোব্লাস্টোমা, আরেকটা হয় অস্টিওসার্কোমা টাইপ অফ ক্যান্সারও হয়। ওকে, এর মিউটেশন হলে টিউমার সাপ্রেশন যে মিউটেশন। আচ্ছা, এবার P53 এটা আমার প্রেজেন্ট আছে ক্রোমোজোম 70, তার পিতে, ক্রোমোজোম 17-এর পিতে মনে হয় প্রেজেন্ট আছে।
এবার এটাই সবচেয়ে বেশি আমার ক্যান্সারের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, কারণ এই জিনটাকে আমরা বলে থাকি গার্ডিয়ান অফ জিনোম, পুলিশম্যান, এরকম বিভিন্ন টাইপের আমরা নাম দিয়ে থাকি। বিকজ কি, এটা টিউমার সাপ্রেশন জিন যেটা দুটো স্টেজ, মানে G1S আর যেটা G2M, দুটো স্টেজ কন্ট্রোলেই হেল্প করে। এবং এটার যদি মিউটেশন হয় তবে ক্যান্সার তো হবেই হবে, প্লাস এটা দুভাবেই কাজ করে। ওটা যেমন গেট কন্ট্রোলিং, এটা সেল ডিভিশনও কন্ট্রোল করতে পারে, প্লাস হচ্ছে আমাদের ডিএনএ রিপেয়ার মেকানিজমও কন্ট্রোল করতে পারে। এই জন্য এটা এত ইম্পর্ট্যান্ট। এবারে এটার মনে হয় এটাকে কেন আমরা P53 বলছি, এটা তো প্রোটিন, সেই জন্য পি। এবারে এর মলিকুলার ওয়েট হচ্ছে 53 কিলোডাল্টন। তো দ্যাটস ওয়াই এটাকে বলছি আমরা P53, প্রোটিন হ্যাভিং মলিকুলার ওয়েট 53 কিলোডাল্টন। এটা P53 জিন আবার P21ও তৈরি করে। যাই হোক, এখান থেকে এবারে যে কীভাবে কাজ করে, এর ফার্স্ট যেটা এর কাজ, এ কিন্তু আইডেন্টিফাই করতে পারে। ফার্স্ট এ কী করলো, আইডেন্টিফাই করলো যে আমার কি মলিকুলার এরার হয়েছে, জেনেটিক কি প্রবলেম হচ্ছে, জেনেটিক এরারগুলোকে আইডেন্টিফাই করলো। এবার আইডেন্টিফাই করলো। এবার আইডেন্টিফাই করার পরে এটা দুটো স্টেপেই আইডেন্টিফাই করবে। তো G1S G2M দুটোতেই করলো। আইডেন্টিফাই করার পরে তার কাছে দুটো অপশান, এই জেনেটিক এরার সাপোজ ডিএনএ ড্যামেজ হয়েছে, তো সে দুটো কাজ করতে পারে। একটা সে রিপেয়ার মেকানিজমে যেতে পারে, রিপেয়ার হলে আবার সেটা নর্মালে চলে যাবে সেলটা। আর যদি রিপেয়ার করতে না পারে, ইফ নট, তখন কি করছে, এই P53 কী করবে, সেল ডিভিশনটাকে স্টপ করে দেবে। সেল ডিভিশনটাকে স্টপ করবে। আর কি করবে, আমাদের যেটা অ্যাপোপ্টোটিক যে ফ্যাক্টরগুলো ছিল সেটাকে ইনক্রিজ করবে। হয় সে রিপেয়ার করবে, নয়তো অ্যাপোপ্টোসিস আর হচ্ছে অ্যাপোপ্টোসিসকে ইনক্রিজ করবে, সেল ডিভিশনকে ডিক্রিজ করবে। কীভাবে? আচ্ছা, পিসিএনএ হচ্ছে পলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন। এটা কী করে তোমরা দেখবে যে এটা রেপ্লিকেশনে হেল্প করে। যদি তোমরা জেনেটিক্সের মানে মলিকুলার বেসিসটা আমার বায়োকেমিস্ট্রিতে দেখো, তবে এটা রেপ্লিকেশনে লাগে, ইউক্যারিওটিক রেপ্লিকেশনে। তো এটাকে ইনহিবিট করে দেবে, ফলে রেপ্লিকেশন আটকে গেলে। প্লাস কী করে, এটা সিডিকে, যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটাকে ইনহিবিট করবে, এর ফলেও কিন্তু সেল ডিভিশন আটকে গেল। এর দুটোর ফলে আমরা কী দেখবো, সেল ডিভিশন আটকে গেছে। আর অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে ওই যে ব্যাক এইগুলো যে অ্যাপোপ্টোটিক ফ্যাক্টরগুলো, এগুলোকে ইনক্রিজ করবে, ফলে অ্যাপোপ্টোসিস বাড়বে। এবারে আর কি আছে এখানে, এই যে P53 এর যদি আমরা দুটো টাইপ অফ P53 ব্যাপার হতে পারে। এক হচ্ছে এটা ডিলিশন হতে পারে, আর হচ্ছে লস অফ ফাংশন মিউটেশন হতে পারে। তো এখানে আমরা ক্যান্সার দেখব। এবারে এখানে আরেকটা টার্ম বলে রাখা দরকার, যদি কনজেনিটাল হয়, সাপোজ কনজেনিটালি P53 মিউটেটেড, তখন আমরা CNS ক্যান্সার দেখব, ব্রেস্ট ক্যান্সার দেখব, তারপরে তার মধ্যে লিউকেমিয়া অবভিয়াসলি দেখা যাবে, আর সার্কোমাও থাকবে। তো এই যে সবগুলো জায়গায় ক্যান্সার দেখবো, এই যে কনজেনিটাল, এটা একটা সিনড্রোম। এইটাকে বলি আমরা লি ফ্রাউমানি সিনড্রোম, এটাকে বলি। আচ্ছা, এর দুটো মেন আমরা কিন্তু টিউমার সাপ্রেসের জিন দেখলাম যে কীভাবে তারা টিউমারকে সাপ্রেস করছে। ওকে, এবার আর যে সেলগুলো আছে, যেগুলো হচ্ছে টিউমার সাপ্রেসের জিনের মধ্যে, সাপোজ একটা খুব পপুলার টিউমার সাপ্রেসের তোমরা জিন দেখবে যে CDH1, এটা ডাইরেক্ট টিউমারের ক্ষেত্রে লিঙ্ক নয়, এটা ক্যাথেরিংয়ের সাথে লিঙ্ক পাবে। এটা কী করে, এটার মেন কথা, তোমরা যদি ক্যান্সারের মেটাস্টাসিসে দেখো, তবে দেখবে কন্ট্যাক্ট ইনহিবিশনের একটা ব্যাপার আছে। কন্ট্যাক্ট ইনহিবিশন থাকে না বলেই ক্যান্সার মেটাস্টাসাইজ করে। তো কন্ট্যাক্ট ইনহিবিশনটা কেন থাকে, কারণ সেল অ্যাডিশন মলিকুল ক্যাথেরিনের জন্য। এই ক্যাথেরিন তৈরি হবে না যদি আমার CDH1 মিউটেটেড হয়ে যায়, কারণ CDH1 এটা তৈরিতে হেল্প করে। তো এর ফলে আমরা মেটাস্টাসিস দেখবো। তো এটাও একটা টিউমার সাপ্রেসের জিনে আমরা CDH1কে রাখবো। আর আমরা VHL জিন দেখি। VHL হচ্ছে ভন হিপ্পেল লিন্ডাউ, VHL ভন হিপ্পেল লিন্ডাউ জিন। এটা ওই VEGF মানে হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, এই গ্রোথ ফ্যাক্টরের জন্য লাগে। তো এটার ব্যাপারটা কি, এটা একটু অন্যভাবে। আমরা যদি এরিথ্রোপয়েটিন তৈরি দেখি, এরিথ্রোপয়েটিনের ক্ষেত্রে হাইপক্সিয়া ইন্ডিউসিবল ফ্যাক্টর লাগে। হাইপক্সিয়া ইন্ডিউসিবল ফ্যাক্টরের জন্যই কিন্তু এরিথ্রোপয়েটিন তৈরি হয়। এবারে এই এরিথ্রোপয়েটিনের জন্যই সেটা VEGF তৈরি করে। এবার VHL এটাকে কিন্তু ইনহিবিট করে রাখে। এবার VHL যদি মিউটেটেড হয়ে যায়, তবে এটা ওভার অ্যাক্টিভেশন হবে, EPO বেশি হবে, VEGF বেশি হবে, বেশি ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, সব জায়গায় ব্লাড ভেসেল বেড়ে যাবে।
তো ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই বেড়ে গেলে আমরা ক্যাপিলারি ডেন্সিটি অনেক বেশি বেড়ে যাবে, তবে কি মানে যেটা ফ্যাট জমে যাওয়ারও চান্স বাড়বে ক্যাপিলারিতে। আর এখানে কি একটা টার্ম তোমরা পাবে যেটা করে হেমানজিওমা, এটা হচ্ছে সেরিব্রাল হেমানজিওমা পাবো। প্লাস আমরা বিভিন্ন জায়গায় যদি ফ্যাট জমে, সাপোজ কিডনিতে অনেক ক্যাপিলারি সিস্টেম থাকে, তো কিডনিতে অ্যাডিপোজ টিস্যু জমে যাবে, তো ওখানে কিডনিতে দেখবো ক্লিয়ার একটা অ্যাপিয়ারেন্স। তা বাদে তোমার বেশি ব্লাড সাপ্লাই মানে বেশি অ্যাড্রিনালিন এইসব যাবে, তো অ্যাড্রিনালিন যদি বেশি যায়, বেশি সিক্রিট হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও, তবে কি ফিওক্রোমোসাইটোমা পাবো। তবে এই জিনিসগুলো ফিওক্রোমোসাইটোমা, আরেকটা বলে ক্যাভার্নাস হেমানজিওমা। ক্যাভার্নাস হেমানজিওমা কাকে বলে? যখন হচ্ছে দেখো মেন ব্লাডের মানে কি ব্লাড ডিস্ট্রাকশন বাড়বে, ব্লাড সাপ্লাই বাড়বে, এটা মেন অর্গানগুলো কি লিভার, স্প্লিন, তার বাদে লাংসও আছে, কারণ ওখানেও ক্যাপিলারি খুব বেশি, তো এই জায়গাগুলোতে আমরা হেমানজিওমা দেখবো। এইগুলো টাইপের যে টাইপের মানে স্ক্ল্যাটার্ড হেমানজিওমা দেখছি, দ্যাট ইজ কল্ড ক্যাভার্নাস হেমানজিওমা। তার বাদে আছে এপিসি জিন, আর বলার আছে এপিসি জিন, এটা হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাডিমাটাস পলিপোসিসে লাগে, তো এটাও আমার টিউমার সাপ্রেসার জিন। তো এই টিউমার সাপ্রেশন জিনগুলো সম্পর্কে জানা জাস্ট, বাট মেন যেটা তোমাদেরকে আরবি এবং P53 এর মেকানিজমটা বুঝতে হবে। এটাই আমরা টিউমার সাপ্রেসার জিন নিয়ে কিন্তু বুঝে ফেললাম।